কি হয়? রামস্য রাময়োঃ রামাণাম। কিরূপ হয়? রামস্য রাময়োঃ রামাণাম। রামস্য রাময়োঃ রামাণাম। ওকে, নেক্সট লতা। কি হয়? লতায়াহ লতয়োঃ লতানাম। একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা নত্ব বিধান পড়েছিলাম তাই না? মনে আছে আপনাদের? খানিকটা মনে আছে, কিছু কিছু মনে আছে, না কিছুই মনে নেই? নত্ব বিধানটা শুনেছেন কখনো? আচ্ছা। তো নত্ব বিধানের আমাদের শব্দরূপে 3 জায়গায় আমরা প্রয়োগ পাই। বিশেষ করে আমরা 3 জায়গায় প্রয়োগ পাই। যখন নপুংসকলিঙ্গ শব্দ আসে তার প্রথমার বহুবচনে অথবা দ্বিতীয়ার বহুবচনে আমরা প্রয়োগ পাই, অথবা তৃতীয়ার একবচনে আমরা তার প্রয়োগ পাবো, এবং ষষ্ঠীর বহুবচনেও আমরা তার প্রয়োগ পাবো। এতগুলো জায়গা আছে দন্তান্ন মূর্ধন্যকে টেস্ট করার জন্য। মিউট করবেন প্লিজ, নোট করুন। আমি যদি আপনাদের একটা উদাহরণ দিই বুঝতে পারবেন। দেখুন, আমি সিম্পল একটা শব্দ নিচ্ছি, পত্রম। নপুংসকলিঙ্গ শব্দ পত্রম। বলুন এর প্রথমা বহুবচন কি হবে? কি হবে? পত্র। পত্রাণি। পত্রানি না পত্রাণি? এটা নি মূর্ধন্য। পত্রানি মূর্ধন্য হবে। তো দেখুন মূর্ধন্যর একটা আমরা প্লেস পাচ্ছি প্রথমার বহুবচনে। তেমনি দ্বিতীয় বহুবচনে কিরূপ হবে? কিরূপ হবে? এটাই এটাই। এটাই হবে, পত্রানি হবে। চলো তৃতীয়ার একবচনে কিরূপ হবে? তৃতীয়ার একবচনে কিরূপ হবে? কিরূপ হয়? ফলেনা জলেনা পত্রে। মদেনা রামেণ পত্রেণ। তো এখানেও আমরা একটা প্রয়োগ পাচ্ছি, এবং ষষ্ঠীর বহুবচনেও আমরা এর প্রয়োগ পাবো। আগে ষষ্ঠী বহুবচনটা আলোচনা করা যাক। তো দেখুন, রামস্য রাময়োঃ, নাম। এই রূপটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাময়োঃ। রামস্য মানে রামের, রাময়োঃ দুইজন রামের, রামাণাম রামেদের বহুবচন, রামাণাম। তাহলে এখানেও সেম কি হবে? পত্রস্য পত্রয়োঃ পত্রাণাম। কি হয়? পত্রাণাম, পাতাগুলোর বা পাতাদের। তাহলে দেখুন এই মূর্ধন্য কিন্তু ষষ্ঠীর বহুবচনেও পাবো। তাই জন্য আমি এটা লিখছিলাম যে প্রথমার ষষ্ঠীর বহুবচনে কিন্তু আমরা মূর্ধন্য আছে কি নেই আমাদেরকে খুঁজতে হবে। পুংলিঙ্গের ক্ষেত্রে আপনার কেবলমাত্র এখানে প্রযোজ্য, তৃতীয়া একবচনে প্রযোজ্য। পুংলিঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় প্রযোজ্য? তৃতীয় একবচনে প্রযোজ্য, ষষ্ঠী বহুবচনে প্রযোজ্য। এটা পুংলিঙ্গের ক্ষেত্রে, তাই জন্য আমি আলাদা আলাদা করে দিচ্ছি। এটা নপুংসকলিঙ্গের ক্ষেত্রে আপনারা শর্ট নোট লিখতে পারেন, এগুলো হেল্পফুল হবে। পুংলিঙ্গের ক্ষেত্রে তৃতীয় একবচনে প্রযোজ্য। এখানেই দেখুন রামেণা, তৃতীয় একবচন মূর্ধন্য হয়েছে। তেমনি রামাণাম, এখানেও মূর্ধন্য হয়েছে। ক্লিয়ার? ওকে। স্ত্রীলিঙ্গের জন্য একবার বলো হুম, কি বলছেন? স্যার, আবার একবার বলুন এটা যেটা বললেন এটা। পুংলিঙ্গের ক্ষেত্রে তৃতীয় একবচনের জন্য প্রযোজ্য ণ অথবা মূর্ধন্য কি হচ্ছে দেখা, আর ষষ্ঠী বহুবচনের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বিশেষ করে খুব একটা দেখা যায় না, আকারান্ত ক্ষেত্রে তো দেখাই যায় না। দেখুন কোনো চান্সই নেই, আকারান্ত চান্স হয়তো থাকতে পারে কিন্তু অতটাও বোঝা যাবে না যে কোথায় হতে পারে। হতে পারে, ধরুন কারোর নাম রমা, তো কারোর নাম রমা, ষষ্ঠী বহুবচনে কি হবে? দেখুন লতায়াহ লতয়োঃ লতানাম। তাহলে এখানেও জেনারেলি রামা নাম হওয়ার কথা। এই র ম ন
তো এই দন্তান্ন আর থাকবে না, হয়ে যাবে মূর্ধন্য। তো রামানাম। তো এখানেও মূর্ধন্য হতে পারে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও ষষ্ঠী বহুবচনে কিন্তু মূর্ধন্য হতে পারে। ওকে, নদী শব্দ উদাহরণ দেখুন, নদ্যাহ, নদ্যোহ, নদীনাম, মানে মূল প্লাস নাম, মূল প্লাস নাম। ধরুন একটা শব্দ নারী, তো এর ষষ্ঠী বহুবচন কি হবে? নারী নাম হবে। এখানেও কিন্তু দন্তান্ন থাকবে না, এ হয়ে যাবে মূর্ধন্য। তো নারী নাম। তো এই জায়গাগুলো একটু ক্লিয়ার রাখতে হবে, আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে কোথায় কোথায় মূর্ধন্য হওয়ার প্রবণতা থাকে। পুংলিঙ্গের ক্ষেত্রে তৃতীয়ার একবচন, ষষ্ঠীর বহুবচন। নপুংসক লিঙ্গের ক্ষেত্রে প্রথমা বহুবচন, দ্বিতীয়া বহুবচন, তৃতীয়া একবচন, ষষ্ঠী বহুবচন। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কেবল মাত্র ষষ্ঠী বহুবচন। এই জায়গাগুলোতে মূর্ধন্য হওয়ার প্রবণতা রয়ে যায়, 100% না হলেও রয়ে যায়, তা প্রবণতা রয়ে যায়। এইগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। তো বলুন, এই চারটে শব্দের মধ্যে কোথাও কোনো কিছুতে অসুবিধা হচ্ছে কিনা বলুন। রামস্য, রাময়োঃ, রামাণাম, লতায়াঃ, লতয়োঃ, লতানাম, নদ্যাঃ, নদ্যোঃ, নদীনাম। খুব ইম্পর্টেন্ট রূপ, মনে রাখবেন। নদ্যোঃ, নদ্যাঃ, নদ্যোঃ, নদীনাম। আর ফলস্য, ফলয়োঃ, ফলানাম। ওকে, আচ্ছা স্যার, আপনি যে বললেন যে এখানে পুল্লিঙ্গে আর উভয়লিঙ্গের কিছু কিছু জায়গাতে ওই নয়ের মূর্ধন্য হবে, তা এটা কি সব ক্ষেত্রেই হবে নাকি কিছু কিছু ক্ষেত্রে, যেমন ওই না, রমাকে এখানে দিয়ে? মূর্ধন্য যেই ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে, যদি দন্তানোর আগে কোথাও রি র স থাকে তখন, সব ক্ষেত্রে না। এই জায়গাগুলোতেই যদি মূর্ধন্য হয় তো এই জায়গাগুলোতেই হতে পারে, এছাড়া আর হবে না। আর এখানে যে হবেই এটাও না, যদি সেখানে সব ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট হয় তারপরেই হবে। যেমন আচ্ছা, অর্থবিভাজনে তখন আমাদের যে নিয়ম আছে, নকার থাকতে হবে, তার আগে রি র স থাকতে হবে, পিছনে স্বরবর্ণ থাকতে হবে, মাঝখানে অটকুপাগ্ন ইত্যাদি আছে না, স্বরবর্ণ, কবর্গ, পবর্গ, এই সমস্ত ফর্মুলা যদি মানে তখনই মূর্ধন্য হবে। আর এই সব জায়গাগুলোতে সেই মূর্ধন্য হওয়ার প্রবণতা থাকে, এর বাইরে আর থাকে না। তো এই জায়গাগুলোকে একটু বুঝতে হবে। ওকে, মানে আমরা যতগুলো শব্দরূপ পড়েছি মোটামুটি এই রয়ের উপস্থিতিতেই দেখছি মূর্ধন্যটা হচ্ছে বিশেষ তো। করে র আর বিশেষ করে মূর্ধন্য স। হুম। হ্যাঁ, মানে ওই রুলটা তো আছে, সেই হুম রুলগুলো হুম, তো মানে রয়ের উপস্থিতিতে বেশিরভাগটা হবে। অ্যাপ্লিকেবল হবে আর কি। কিন্তু বেশিরভাগ যে শব্দরূপ পড়েছি তার মধ্যে যেখানেই র আছে সেখানেই এই মূর্ধন্যটা আসছে। আচ্ছা, হ্যাঁ। তো দেখুন, সাহ মানে সে, তার, তাস্য, তাদের দুজনের, তয়োঃ, তাদের সকলের, তেষাম, মনে রাখবেন। তস্য তয়োঃ তেষাম, তস্য তয়োঃ তেষাম, তস্য তয়োঃ তেষাম। সামনে একটা এ লাগিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। এষা মানে এই, এতস্য এর, এতয়োঃ এদের দুজনের, এতেষাম এদের সকলের। তো এতস্য এতয়োঃ এতেষাম, এতস্য এতয়োঃ এতেষাম, মনে রাখতে হবে। লিখে নিন, খাতায় লিখে নিন, পরবর্তীকালে যখন আমরা অভ্যাস করবো তখন এক্স্যাক্টলি একদম তাড়াতাড়ি বলতে পারবে। তস্য তয়োঃ তেষাম, এতস্য এতয়োঃ এতেষাম। ঠিক তেমন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হয়? তস্যাহ, তার, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তস্যাহ তয়োঃ তাসাম, তস্যাহ তয়োঃ তাসাম। সামনে একটা এ বসিয়ে দিন, এতস্যাহ এর, এতস্যাহ এতয়োঃ এতাসাম। তো পুংলিঙ্গের ক্ষেত্রে হয় তেষাম, মূর্ধন্যস্য, তেষাম, তেষাম এ তেষাম। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হয় তাসাম, তাসাম এ তাসাম। এই জায়গাগুলো কিন্তু পার্থক্য করে দেয়। ওকে, তৎতে, ওখানে তো দন্তে স হয়ে গেল, হ্যাঁ স্ত্রীলিঙ্গে দন্তেস, ওটা দন্ত। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দন্তেস হয়। হ্যাঁ, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দন্তেস হয়। ওকে, নপুংসক লিঙ্গের ক্ষেত্রে তো প্রযোজ্য পুংলিঙ্গেরই মতো। তস্য তয়োঃ তেষাম, এতস্য এতয়োঃ এতেষাম। ক্লিয়ার? নেক্সট, ভবান শব্দ মনে রাখবেন, ভবতঃ। মনে পড়ছে প্রথম ক্লাস আমরা শিখেছিলাম ভবতঃ নাম কিম, মনে পড়ছে? প্রথম ক্লাস আমরা শিখেছিলাম না ভবতঃ নাম কিম, আরেকটা মনে পড়ছে? তো এই হ্যাঁ, ভবতঃ, এই ভবতঃ বলছে কোথাকার, ওই এই ভবতঃ কোথাকার জিনিস? এই ভবতঃ ষষ্ঠী, আপনার, আপনার নাম কি?
तो भवतः भवतोः इम्पोर्टेंट भवताम लिखे नहीं भवतः भवतोः भवताम भवतः भवतोः भवताम भवतः মানে আপনার ভবতোহ আপনাদের দুজনের ভবতাম আপনাদের সকলের তার মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে পড়েছিলাম মনে মনে আছে ভবত্যাহ নাম কি নদী নদ্যাহ ভবতি ভবত্যাহ সো এই ভবত্যাহ নাম কিম আপনার নাম কি तो नदी नद्याः नद्योः भवत्याः भवत्योः नदीनां भवतीनां ओके नदीनां भवतीनां सो भवतः भवतोः भवतां भवत्याः भवत्योः भवतीनां फाइनली দুটো শব্দবার বাকি আমাদের तव তোমার तव इवयोः युष्माकं বানান দেখুন तव তোমার ইবয়োহ তোমাদের দুজনের ইউষ্মাকাম তোমাদের সকলের মম আমার আবয়োহ আমাদের দুজনের अस्माकं আমাদের সকলের তো তব ইবয়োহ ইউষ্মাকম মম আবয়োহ अस्माकं তব ইবয়োহ ইউষ্মাকম মম আবয়োহ अस्माकं পরিষ্কার চলো আমরা আমাদের বইয়ে ফিরি চলুন 12 নাম্বার বলুন কি হবে বোল্ড কালারে যেটা আছে তারই সৃষ্টি হবে একটুখানি আমাদেরকে বুঝতে হবে কি হবে কি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এষা সৌদামিন্যা সৌদামিন্যাহ লেখনী আর একবার বলুন লিখনি এষা সৌদামিন্যা লেখনী তাই কি সৌদামিন্যাহ মিন্না সৌদামিন্যাহ লেখনী এষা লেখনী মানে তো জানি এটা পেন কার সৌদামিনীর এটা সৌদামিনীর পেন ব্যাস এটুকুনি চলুন দূরে ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তো এসা এসা ক্ষেত্রে তো দূর অর্থে ব্যবহার হয় এসা সৌদামিন্না লেখনী ব্যাস দূর অর্থে না কাছের অর্থে যেখানে এ থাকবে কাছের অর্থে কিন্তু বলেছিলাম আচ্ছা, না আচ্ছা, আচ্ছা। এ থাকলেই কাছে এ থাকলে কাছে এ থাকলে বলুন এ ফর এখানে এখানে মানে কাছে এ ফর এখানে এরকম করে মনে রাখো চলুন এতৎ গৃহম দ্বারম গৃহস্থ দ্বারম এই আর তো দূরে হ্যাঁ এতৎ গৃহস্থ দ্বারম দ্বারম এটা গৃহের দ্বার তো এখানে পড়ে নিয়ে একটা করে চলুন বৃক্ষः কি হবে বৃক্ষস্য বৃক্ষয়োः বৃক্ষাণাম বলেছিলাম না মূর্ধন্য হুম। এখানে কিন্তু ম্যাডাম রকারের জন্য মূর্ধন্য হয়নি বলুন দেখি এর এখানে মূর্ধন্য হয়েছে কার মূর্ধন্যস্বর জন্য মূর্ধন্যস্বয়ের জন্য মূর্ধন্যস্বর জন্য হয়েছে এখানে। মূর্ধন্যস্বয়ের জন্য হয়েছে ওকে রক্ষকः রক্ষকানাম এখানেও কিন্তু রকারের জন্য হয়নি আপনার মনে হবে স্যার রকার তো আছে বাগ্যে না এখানে মূর্ধন্যস্ব লুকিয়ে আছে এর জন্য হয়েছে ওকে তেমনি পত্রম এটা উদাহরণ আমরা পড়লাম না পত্রাণাম মূর্ধন্য হয়ে যাচ্ছে সূত্রম সূত্রাণাম পুষ্পম পুষ্পাণাম তো যেখানেই নত্ব বিধান করার ক্রাইটেরিয়াগুলো থাকবে সেখানে কিন্তু নত্ব বিধান হবে শাখা শাখায়াহ শাখায়োহ শাখানাম এখানে কিন্তু আপনারা ভুল করবেন না আপনারা তো এরকম করে দেবেন যে শাখায়োহ আগে না শাখায়োহ হয় না কি হয় আকারটা হয় না শাখায়োহ শাখায়াহ শাখায়োহ শাখানাম বলুন গায়িকা কি হবে গায়িকা কি হবে গায়িকা ওহ গায়িকা বচন দ্বিবচন বহুবচন ও গায়িকায়াः গায়িকাওः গায়িকানাম গায়িকা নাম নর্তকী পড়ে এসছি নর্তক্যাः নর্তক্যোः নর্তকীনাম ভগিনী কি হবে ভগিনী কি হবে ভগিন্যাः ভগিন্যোः ভগিন্যাম জননী মূল শব্দ বসে গেল তারপরে নাম
হ্যাঁ, রাজ্ঞী মূল আচ্ছা শব্দ বলতে তাহলে হবে, তারপরে ভগিনী নাম ভগিনী নাম, মূল শব্দ প্রথমে বসে যাবে, তারপরে নাম বসবে, ভগিনী নাম। ক্লিয়ার? চলো, এগুলো আমরা পড়ে এসেছি, এখানে আলোচনা করে আমাদের লাভ নেই, আমরা একদম সাক্ষাৎ প্রবেশ করি। তাড়াতাড়ি ওই সহজ করে ফেলি, কি হবে? শ্রী রামচন্দ্র এর সঙ্গে কার কার সম্পর্ক আছে সেগুলো ওই অ্যারোর মধ্যে লেখা আছে, তো আপনাকে তার ষষ্ঠী অনুযায়ী বলতে হবে। কি হবে? বিশ্বামিত্রস্য শিষ্যः শ্রীরামচন্দ্রः। 2 নম্বর কি হবে? দশরথস্য পুত্র শ্রীরামচন্দ্র। 3 নম্বর? লক্ষ্মণস্য অগ্রজः শ্রীরামচন্দ্রः। শ্রীরামচন্দ্রः। 5 কৌশলয়া পুত্রস্য আরেকবার? কৌশলয়া না পু- না না, কি হবে? কৌশল্যা কৌশল্যা কৌশল্যায়াः হ্যাঁ, কৌশল্যা তো মূল শব্দ, তার সঙ্গে ইয়াহা বসে যাবে না? কৌশল্যায়াः পুত্রः শ্রীরামচন্দ্রः। বলুন 6। কৈকেয়ী ঠিক যাচ্ছেন, বলুন। কৈকেয়ীয়াः ডবল ইয়া, ইয়া। কৈকেয়্যাः পুত্রः শ্রীরামচন্দ্রः। ওকে, হ্যাঁ 9 কি হবে? কি হবে? তাড়কায়াः তারকায়া সংহারকः শ্রীরামচন্দ্রः। এটা খুব ইন্টারেস্টিং, এই পেজটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা নোট করে রাখতে পারেন। এখানে সম্পর্কের নাম 216 দেওয়া আছে, 216 এখানে সম্পর্কের নাম দেওয়া আছে, এটা সংস্কৃতের জন্য গুরুত্বপূর্ণ। দেখুন, স্নুষা, স্নুষা মানে কি? বৌমা, এটা হচ্ছে পুত্রবধূ, বাংলায় লিখতে পারে। স্নুষা মানে হচ্ছে পুত্রবধূ। উদাহরণ দেখুন কি আছে? দশরথস্য স্নুষা সীতা, দশরথস্য স্নুষা সীতা। দশরথের আরেকজন পুত্রবধূর নাম বলুন, সংস্কৃতে বাক্য রচনা করুন। সুমিত্রা, আরেকজন পুত্রবধূর নাম সুমিত্রা আর কি। দশরথস্য স্নুষা সুমিত্রায়া উর্মিলা উর্মিলা উর্মিলা। না না না, দেখুন কার বলছেন আপনি? দশরথের বলছেন না, তো যার সেখানে ষষ্ঠী, তো দশরথস্য স্নুষা উর্মিলা। আচ্ছা, দশরথের 3টে স্ত্রীর নাম কি? কৌশল্যা, কৈকেয়ী, আরেকজন? সুমিত্রা। হ্যাঁ, তো স্যার সুমিত্রা বলছিলেন না, সুমিত্রা তো ওনার। সরি হ্যাঁ, ওকে। নেক্সট, শ্বশুরা। শ্বশুর দুই রকমের হতে পারে, মানে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে মেয়ের নিরিখে তার স্বামীর বর শ্বশুর হবে, আবার পুরুষের নিরিখে তার স্ত্রীর বর স্ত্রীর বাবা শ্বশুর হবে। ভুল বললাম, বরটা বাবা, স্ত্রীর বাবা শ্বশুর হবে। তাহলে এখানে 2টো উদাহরণ দেওয়া আছে। দেখুন, প্রথম উদাহরণ দেখুন, সীতা শ্বশুরঃ দশরথঃ। বাক্য বানান কি হবে? কে কার শ্বশুর? বাক্য বানান। সীতায়া সীতায়া। সীতায়াः হ্যাঁ, সীতায়াः শ্বশুরः দশরথ। দশরথ। তেমনি আরেকটি বাক্য আছে শ্বশুর দিয়ে, বাক্য বানান কি হবে? রামস্য শ্বশুরः জনকः। রামস্য শ্বশুরঃ জনকः। জামাতা মানে জামাই, ইজি। জামাতা থেকেই বাংলায় জামাই শব্দ এসেছে। তো উদাহরণ বানান কি হবে? উদাহরণ করুন, বাক্য বানান। জনকস্য জামাতা রামः। রিভার্স করলে কি হবে? রামः জনকস্য না, রামস্য শ্বশুরः জনকः। হ্যাঁ, রামস্য শ্বশুরঃ। শ্বশুরः। ওকে, তেমনি শ্বশ্রুহু বানান দেখবেন, হ্যাঁ, তালবস্যই ব, তালবস্যই রফলা দীর্ঘ, কঠিন বানান একটু, হ্যাঁ। তালবস্যই ব, তালবস্যই রফলা
দীর্ঘ বিসর্গ। শ্বশুর শ্বশুর মাতা। মানে শাশুড়ি। তো হুম, স্ত্রীর মাতা শাশুড়ি হতে পারে হুম, এবং স্বামীর মাতা চললাম। শাশুড়ি হতে পারে। দুটো ধরে দেওয়া আছে। কি দেখুন কে কার শাশুড়ি বলুন। সীতায়াः কৌশল্যাः না বাংলায় বলুন সীতার শাশুড়ি কৌশল্যা। ব্যাস। কৌশল্যা। তাহলে সীতায়াः সীতায়াः শ্বশুরः কৌশল্যা। শ্বশুরুঃ কৌশল্যা। শ্বশুরুঃ কৌশল্যা। কৌশল্যা। তেমনি এই বাক্য থেকে বানান কি হবে? মেনা মেনা অথবা শিবা- মেনকা। মেনকা যা ইচ্ছা। ও আচ্ছা মেনকা। শিবের শ্বশুর হচ্ছে মেনকা। শিবস্য শিবস্য শ্বশুরুঃ মেনকা। দেখুন শ্বশ্রু হ মেনকা। না, উকারের বিসর্গ না শ্বশ্রুহু। মানে বিসর্গ শ্বশ্রুহু। উচ্চারণের মতো হবে। শ্বশ্রুহু। শত্রুহু। হ্যাঁ, বিসর্গ যার আগে থাকে। শিবস্য শ্বশুরু, শিবস্য শ্বশুরু মেনকা। হ্যাঁ, পিতামহ মানে পিতামহ মানে ঠাকুরদা। বলুন বাক্য বানান। লবস্য পিতামহः জনকः। না, জনকহ মানে দশরথ। লবস্য পিতামহ হ্যাঁ, দশরথ। পিতামহ মানে পিতার পিতা, আর জনক তাহলে হয়ে যাবে মাতার পিতা। মাতার পিতা পরে আসছে। ওকে, আচ্ছা আপনি পিছনে পরেরটা বলেছেন। তেমন হ্যাঁ আমি বুঝতে পারিনি, দেখতে পারিনি। পিতামহ মানে দাদু ঠাকুর দাদা, আর ওটা হয়ে গেছে। মাতামহ মানে দাদু, মায়ের বাবা। তো কি হবে? লবস্য মাতামহঃ চ। ওকে, পৌত্রঃ মানে নাতি। কেমন নাতি? পুত্রের পুত্র, কন্যার পুত্র কিন্তু না, পুত্রের পুত্র। উদাহরণ দেখুন কি হবে বলুন, কে কার পৌত্র বলুন। পুত্র দশরথস্য পৌত্রः লবः। হ্যাঁ, তেমনি দৌহিত্র মানে দুহিতা। দুহিতা মানে কন্যা, দুহিতার পুত্র দৌহিত্র মানে পুত্রের পুত্র অথবা দুহিতার পুত্র অথবা কন্যার পুত্র। তো কি হবে? এই একই জনকস্য দৌহিত্রः লবः। লাভাহ। রিভার্স করুন এই বাক্যকে, এই দুটো বাক্যকে রিভার্স করুন, কি হবে? স্যার এখানে তো দুইটাই হচ্ছে, দুটো শব্দই করা হচ্ছে ষষ্ঠীর এক বচন। হ্যাঁ, আমরা তো ষষ্ঠীই শিখছি। হ্যাঁ, ষষ্ঠীর এক বচনই করা হচ্ছে দুইটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলুন। লবস্য পিতামহः দশরথः। ওকে, নিচের লাইন। লবস্য মাতা মাতামহ। মাতামহ না, না, জনকः। কি করে হবে? কি বলছেন? কিছু বলছেন? ওকে, পিতামহী মানে ঠাকুরমা। পিতামহ পিতামহী মানে মায়ের সরি বাবার মা। তেমনি মাতামহী মানে মায়ের মা। প্রদ্যুম্নः পিতামহী দেবকী। প্রদ্যুম্নस्य পিতামহী দেবকী। প্রদ্যুম্ন কে? কৃষ্ণের পুত্র। কৃষ্ণের মা কে? দেবকী। তাহলে প্রদ্যুম্ন দেবকী কে হবে? প্রদ্যুম্নस्य পিতামহী দেবকী। প্রদ্যুম্নের ঠাকুমা দেবকী। ক্লিয়ার? মাতামহী মানে মায়ের মা। উদাহরণ দেখুন, ভারতः মাতামহী মেনকা। এটাকে ডিকোড করুন দেখি কি হবে। এটা ভরতস্য মাতামহী জনক। ভরতস্য মাতামহী মেনকা। এই ভরত কি আর মেনকাই বাকি? এনি ক্লু বুঝতে পারছেন? এই ভরত মেনকা কি? শিবের শ্বশুর হচ্ছে মেনকা। দেখি কে বলতে পারে। যে শিবের এই শ্বশুর ভরত এই মেনকা কে? এরা কারা? এই ভরতের নামে ভারতের নাম হয়, আর ইনি মেনকার মানে মেনকার কি বলবো, ওই মেনকা হচ্ছে মাতামহী, আর মেনকার মাতামহী হচ্ছে ভরতের। না, এটা তো আর একটা ভরতের ইন জেনারেল ঠাকুমা স্টেটমেন্ট। হবে, মাতামহী মানে তো ভরতের দিদিমা হবে। হ্যাঁ, দিদিমা। দিদিমা। দিদিমা হবে ভরতের। হ্যাঁ, এই ভরত হচ্ছে শকুন্তলার ছেলে। Yes, yes. অভিজ্ঞান শকুন্তল আমরা শুনেছি, পড়েছি, যাই হোক। তো এই ভরত কি আর মেনকা কি? না, এরা কারা? ভরতের নামে ভারতের নাম হয়, আর ইনি মেনকার নামে
সেই শকুন্তলার ছেলের নাম হচ্ছে ভরত, এবং সেই হ্যাঁ। ভরতের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে সর্বদমন। মানে সবকিছুকে যে দমন করতে পারে তিনি সর্বদমন অথবা ভরতা। আর শকুন্তলার মায়ের নাম মেনকা, এই মেনকা হচ্ছে শকুন্তলার মা, তাহলে ভরতের দিদিমাই হবে, ভরতস্য পিতামহী মেনকা। ওকে, চলো। তার মানে এই রামের ভাই ভরত না? না, রামের ভাই ভরত না, এটা অভিজ্ঞান শকুন্তলা থেকে নেওয়া হচ্ছে। নেক্সট, দেবরাহা। আমরা বাংলায় দেখুন, এই সবকিছু থেকে আমাদের বাংলার সঙ্গে কি পার্থক্য দেখুন তো। স্নুষাটা আমরা একটু জানতাম না, শ্বশুর শাশুড়ি, এই শ্বশ্রু শাশুড়ি হয়ে গেছে, পিতামহ, মাতামহ, পৌত্র, দৌহিত্র, পিতামহী, মাতামহী, এইগুলো কি আলাদা বাংলার সাথে? তার মানে সংস্কৃত থেকে বাংলা একদম টানা চলে এসছে, কোনো চেঞ্জ না হয়ে। নেক্সট, দেবরাহা 12। দেবরাহা মানে দেওর। ওকে, দেওর। বলুন কি হবে? সীতায়াহ সীতায়াহ দেবরাহ আহা লক্ষ্মণ। দেবরাহ লক্ষ্মণা। লক্ষ্মণः। ওকে, ভাতৃজায়া। ভাতৃ মানে ভাই, জায়া মানে স্ত্রী, ভাইয়ের বউ, ভাইয়ের স্ত্রী। সহোদরস্তে, দেখুন সহোদর হতে হবে, ভাই মানে আমার অনেক সম্পর্কে ভাই হবে তো না, সব ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য না। আমার যে সহোদর, আমার যে নিজের ভাই, তার স্ত্রী আমার ভাতৃজায়া। ওকে, লক্ষ্মণস্য ভাতৃজায়া সীতা। বলুন রামের একজন ভাতৃজায়ার উদাহরণ দিন, বলুন বাক্য বলুন। বলুন বলুন, রামস্য ভাতৃজায়া কে? শ্রুতকীর্তি। হ্যাঁ, শ্রুতকীর্তি কার স্ত্রী? শ্রুতকীর্তি কার স্ত্রী? উর্মিলা। উর্মিলা তো লক্ষ্মণ। উর্মিলা। শ্রুতকীর্তি হচ্ছে ভরতের, ওকে, হতে বা পারে। মানে শ্রুতকীর্তি বা আরেকটা হচ্ছে মান্ডবী দুটো ভরত বা শত্রুঘ্নর একসাথে, মানে মনে নেই এক্সাক্ট। হতে পারে। চলো নেক্সট, ইয়াতা। এই ইয়াতা খুবই কমন, আপনি তা কেটে দিন, কি পাবেন? যা। বাংলায় যা বলেন তো, এইটাই, আর কিছু না। দেবরাস্য পত্নী, দেওরের স্ত্রী, যাই হবে। তো রুক্মিण्याः याता रेवती। ओके, तो रेवती কার স্ত্রী? বলো না স্ত্রী। তো রুক্মিण्याः याता रेवती। ওকে, আবুত্তः। দেখুন, আবুত্তः মানে হচ্ছে ভগ্নিপত, ভগিন্যাः পতিঃ। স্যার রেবতীটা কার স্ত্রী বললেন? স্যার রেবতী কার স্ত্রী? বলরাম হবে, বলরামের। নাহলে তো মিলবে না। সরি স্যার, বলছি এই জাতার বাংলাটা কি বললেন? আমরা বাংলায় যাকে বলি যা, মানে আচ্ছা আচ্ছা। মানে ধরুন দুই ভাই, সেই দুই ভাইয়ের স্ত্রী পরস্পরের যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি স্যার। তো এই জাতা থেকে যা এসছে এবং সাক্ষাৎ তা কেটে দিয়ে যা চলে এসছে। আমরা বাংলায় তো অন্তস্থ বলতে পারি না, কুঞ্জা বলি, তো যা হয়ে গেছে। আবুত্তাহ মানে ভগ্নিপতি, ভগ্নিপতি মানে ভগিনীর পতি। তো কি হবে? কংসহ আবুত্তাহ বসুদেব। কংসর ভগিনী দেবকী, দেবকীর স্বামী বসুদেব। তো कंसस्य आबुत्तः वसुदेवः। क्लियर? ভাগিনেয়ः, ভাগনা, কমন জিনিস ভাগিনেয়ः। তো কে কার ভাগিনা বলুন? বলুন কে কার ভাগিনা? কংসস্য ভাগিনেয়ः নঃ। কৃষ্ণ। শ্যালः মানে শালা, শ্যালা। ওকে, তো পত্ন্যাः সহোদরः মানে পত্নী, ভাই, দাদা, কি হবে? ধৃতরাষ্ট্র শ্যালः শকুনিः। এই শ্যালহটাকে বাংলায় হয়ে গেছে শালা। ওকে, নেক্সট, পিতৃব্যঃ মানে কাকা, পিতুঃ সহোদরः, কাকাও হতে পারে, জেঠু হতে পারে। ওকে, পিতৃব্যঃ কি হবে বলুন? ভীমস্য
পিতৃভ্যः পিতৃভ্যः ধৃতরাষ্ট্রः ধৃতরাষ্ট্রः মাতুলः মম কি হবে? দুর্যোধনস্য মাতুলः শকুনিः হুম বিমাতা মাতুঃ সপত্নী, মানে কোন লোকের যদি দুটো স্ত্রী হয় মানে সৎমা আমরা বলতে পারি, বিমাতা সৎমা। তো ধ্রুবস্তে বিমাতা সুরুচি, ওকে বিমাতা সৎমা। আর ননন্দা ইজি ননদ, একদম সাক্ষাৎ চলে এসছে বাংলায়, ননন্দা থেকে ননদ মানে ননদ মানে স্বামীর বোন। তো রুক্মিণ্যাः ননন্দা সুভদ্রা, ওকে রুক্মিণ্যাः ননন্দা সুভদ্রা, ক্লিয়ার? তো কতগুলো দেখুন সম্পর্ক পাওয়া গেল, স্নুষা শ্বশুরः জামাতা শ্বশুः পিতামহः মাতামহः পৌত্রः দৌহিত্রः পিতামহী মাতামহী দেবরः ভদ্রজায়া याता आबुद्धः भागिनेयः श्यालः पितृव्यः मातुलः বিমাতা ননন্দা। পরিষ্কার? তো অনেক এখানে উদাহরণ আছে, আশা করি এই উদাহরণগুলো আর করার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই করতে পারবেন। যেগুলো বোল্ড আছে সৃষ্টি করবেন, উদাহরণ হয়ে যাবে। ওকে, আমার একটা আগের দিনের যেটা পঞ্চমী পড়িয়েছিলেন ওই একটা 212 অভ্যাস যেটা ছিল পেজ নাম্বার, আমি ওই অভ্যাসগুলোতে সুবিধা হয় দুটো আমি না বুঝতে পারিনি। বলুন কোনটা বুঝতে যদি 212 খুলে আছে ওই 212 অভ্যাসটা, হ্যাঁ আচ্ছা 6 নম্বরটা আছে বা 6 নাম্বার কোথায়? দেখাচ্ছি, হ্যাঁ 6 ইদানিং লতায়াহ, ইদানিংটা তাহলে এটা 212 না, 211 সরি। ওকে ওকে বলুন 6। হ্যাঁ ইদানিং সাথে, হ্যাঁ ইদানিং এর সাথে এখানে কর্তাটা কি হবে? কর্তা তো হচ্ছে না লতায়া, ওই তো পত্রাণী, পত্রাণী পতন্তি, কে পড়ছে? তাহলে পত্রগুলি পড়ছে। লতায়াহ, হ্যাঁ লতাইয়া, হ্যাঁ লতা থেকে পত্রগুলি, এখন লতা থেকে পত্রগুলি খুব জোরে বাতাস দিচ্ছে ধরুন, তো লতা থেকে পাতাগুলো খসে পড়ছে বাতাসে, তো লতাইয়া পত্রাণী পতন্তি, এখন লতা আর থেকে পত্রগুলি পড়ছে, পাতাগুলি পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কোনটা? না আর কোনটা না, আর শেষে একটা বুঝতে পারলাম না, ওইটা শেষের দিকে একটা মানে বুঝতে পারলাম না কি একটা, এই যে 19 নম্বরটা 19 অঙ্গুলি অঙ্গুলিয়কম, আংটি আংটি অঙ্গুলিয়কম, ও আংটি আঙুল থেকে পড়ছে, অঙ্গুলা, আঙ্গুল্যাহ পততি, আংটি আঙুল থেকে পড়ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলুন আমরা নেক্সট যাই। এইগুলো হয়ে গেছে। হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং, ভালো করে দেখুন। হ্যাঁ, তো যখন দ্বিবচনের প্রয়োগ হবে না, তখন আমাদেরকে একটু বুঝতে হবে কখন দ্বিবচনের প্রয়োগ হয়। দেখুন সুগ্রীব বিভীষণও, সুগ্রীব বিভীষণ দ্বিবচন হয়ে গেছে, তার মানে যখন এই দ্বিবচন থেকে আসবো তাহলে আপনাকে ষষ্ঠী দ্বিবচন করতে হবে। তো রাম থেকে ষষ্ঠী দ্বিবচন কি হয়েছিল? রাম ইয়োহ, তাই না? তাহলে সুগ্রীব বিভীষণও কি হবে? বিভীষণ পর্যন্ত হয়ে যাবে, তারপর একটা ইয়োহ বসবে। সুগ্রীব বিভীষণ ইয়োহ মিত্রম শ্রীরামচন্দ্র, সুগ্রীব এবং বিভীষণের মিত্র শ্রীরামচন্দ্র। 2 নম্বর বলুন কি হবে? লবকুশ ওহ জনকঃ শ্রীরামচন্দ্রঃ। তেমনি 5 নম্বর কৌশল্যা সুমিত্রে, তো লতা থেকে কি হয়? লতা ইয়োহ, কৌশল্যা কৌশল্যা সুমিত্রা কৌশল্যা সুমিত্রা ইয়োহ, কৌশল্যা সুমিত্রা ওহ পুত্র শ্রীরামচন্দ্র। তেমনি 6 নম্বর কি হবে? কৌশল্যা কইকে ই নদী কি হয়ে, সরি নদী কি হয়ে যায় ষষ্ঠ দ্বিবচন? নদ্যোহ, তাই না? নদ্যও হবে, তাহলে এখানে কি হবে?
দ্বিবচনে আছে কৈকেয়্যৌ, তাহলে কি হবে? কি হবে চেষ্টা করুন। কৌশল্যা কৈকেয়্যোঃ। ও ওকার ওকার বিসর্গ কৌশল্যা কৈকেয়্যোঃ। ওহো ওকে, একটু কঠিন আমার মনে হয়েছে তাই বলে দিলাম। ওকে, চলুন চেষ্টা করুন কি হবে। 8 কি হবে? কি হবে 8? নন্দ বসুদেবয়োঃ। নন্দ বসুদেবয়োঃ পুত্রः শ্রীকৃষ্ণः। চলুন 11 কি হবে? সত্যভাময় রুক্মিণী সত্যভাময় সত্যভাময়োঃ মিত্রম পতিঃ শ্রীকৃষ্ণः। বহুবচন, কি করে প্রয়োগ হয় দেখুন। ভীম অর্জুন নকুল সহদেবः, 4টে কোয়ান্টিটি আছে, বহুবচন হয়ে যাবে। তাহলে কি হবে? রামঃ রামানাম, পরিবর্তনটা কোথায় হচ্ছে দেখুন। রামঃ ছিল, কি হয়ে যাচ্ছে? রা, মনের সাথে একটা আকার বসছে, রামা রাম, তার মানে একটা আকার কিন্তু বসছে। তাহলে এখানে কি হবে? সহদেবাহ, তার মানে সহদেবা নাম, এটা হবে সহদেবা নাম। ভীমার্জুন নকুল সহদেবানাম মিত্রম শ্রীকৃষ্ণ। 13 নম্বর কি হবে বলুন? গোপালাকা নাম মিত্রঃ প্রিয়ঃ প্রিয়ः শ্রীকৃষ্ণः। শ্রীকৃষ্ণ। 15 দুষ্টানাম দৃষ্টানাম নাশকः শ্রীকৃষ্ণः। 16 হচ্ছে সজ্জানাম রক্ষকः সজ্জানাম সজ্জনানাম রক্ষকः শ্রীকৃষ্ণः। সজ্জানাম সজ্জানানাম হবে। সজ্জা নেই স্যার, সজ্জন, সজ্জনানাম। নানাম ওকে, চলুন 19 কি হবে? বহুবচন। অযোধ্যা প্রজানাম। মূর্ধন্য দন্তন্য কি হবে? মূর্ধন্য হয় মনে হচ্ছে স্যার, একটু কনফিউজ, বাট মূর্ধন্যই হওয়ার কথা। প্রজানাম ধরুন এরকম আমাদের রাখতে হবে, এটাই লিখলাম। কি হবে? প র অ জ আ ন আ। মূর্ধন্য হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। তো আগে র আছে, ওকে, দন্তান এখানে আছে, ওকে, পরে স্বরবর্ণ আছে, ওকে, মাঝখানে এই অ আছে স্বরবর্ণ, ঠিক আছে, আ স্বরবর্ণ, ঠিক আছে, কিন্তু জ কি পড়ে? জট না পড়ে না তো, তাহলে মূর্ধন্য না কোথায়? হবে না। তাই জন্য কনফিউজিং জায়গা আমি জানি তো, তাই জিজ্ঞেস করলাম। তাহলে কি হবে? অযোধ্যা প্রজানাম নৃপঃ শ্রীরামচন্দ্রঃ। পরিষ্কার? স্যার এইটা আবার একবার বলে দিন না স্যার, একটা এই নর্তবিধানটা, এই এই জায়গাটা যে আমি আগে একটা ভুলে যাচ্ছি। প্রথমে হচ্ছে মাঝে একটা স্বরবর্ণ থাকলো অ, আর হচ্ছে আ, হুম। এদিকে দন্তান্ন থাকলো, আর প্রথমে হচ্ছে না 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 না, প্রজার এরকমটা না, এরকমটা না। ফার্স্ট দন্তান্ন প্রথমে থাকতে হবে, সেকেন্ড দন্তান্নর আগে কোথাও রে, র, স, তিনটের মধ্যে কিছুটা থাকতে হবে। থার্ড দন্তান্ন দন্তান্নর হবে। পরে স্বরবর্ণ থাকতে হবে, এবং এগুলো তো আছেই। এবং ফোর্থ তার মানে দন্তান্ন, দন্তান্ন স্বরবর্ণ, এইগুলো, এবং মাঝখানের বর্ণগুলো যদি স্বরবর্ণ হয়, যদি কু হয়, যদি পু হয়, তারপরে ব, ইয়া, এসব হলে তবেই হবে। এর বাইরে যদি কোনো বর্ণ চলে আসে তখন হবে না। এখানে বাইরের বর্ণ না চলে আসছিল বর্গীর চ, তাই হলো না। হ্যাঁ, না তাহলে দন্তান্নর আগে তো হচ্ছে স্বরবর্ণ আছে আ, তার পরেও আবার স্বরবর্ণ আছে। হ্যাঁ আছে, আপনি নিয়ম অনুযায়ী আসুন। প্রথমে দন্তান্ন আছে, তারপরে দন্তান্নর আগে রি, র, স, রকার আছে, তারপরে দন্তান্নর পরে স্বরবর্ণ আছে, এবং র থেকে দন্তান্নের মাঝে দেখুন অ, চ, আ তিনটেই আছে।
ওই বর্ণগুলি হ্যাঁ। স্বরবর্ণ হলে হতো। অ আ স্বরবর্ণ আছে, কিন্তু এই বর্গীয় জ তো কোথাও নেই, বর্গীয় জের গণনায় নেই, না তাই জন্য ওর জন্য এখানে বর্গীয়- কাজ হবে না, মান্য হবে না। হ্যাঁ হ্যাঁ। ওকে? মানে ওই যে বর্গীয়টা না থাকলেই হতো মধ্যাহ্ন। হুম, হুম। দেখুন অনেক উদাহরণ আছে আমরা এইভাবে প্রয়োগ করতে পারি। যেমন উদাহরণ দিই, নোট করুন, নোট করুন। স্বাগতকারিণী মানে যে অ্যাঙ্কার, যে স্বাগত করছে, স্বাগত জানাচ্ছে। জনানাম স্বাগতম করোতি, জনগণের স্বাগত করছে। তো এইরকম ভাবে আমরা বাক্য বানাতে পারি। 2 নম্বর দেখুন, পণ্ডিতঃ কি হবে? গ্রন্থানাম রচনাম করোতি, পণ্ডিত গ্রন্থগুলির রচনা করছে। ওকে? 3 নম্বর বলুন কি হবে? 3 নম্বর বলুন কি হবে? ওটা তো দেয়াই আছে, বৃক্ষানাম। মধ্যাহ্ন হয় বলে দিয়ে রেখেছি, যাতে আপনাদের অসুবিধা না হয়। বনপালকः বৃক্ষানাম রক্ষণম করোতি, বৃক্ষদের রক্ষা করছে। ক্লিয়ার? চলুন তাহলে 9 নম্বর বলুন কি হবে? 9 নম্বর বলুন কি হবে? নদীনাম ভারতীয়াः নদীনাম পূজাং কুর্বন্তি। অর্থ কি হলো? ভারতীয়রা নদীকে পুজো করেন, নদীকে বহুবচন আছে তো, নদীগুলিকে। নদীদের পুজো করে। ওকে? তো এইভাবে আমরা এইরকম ভাবে আমরা ষষ্ঠী ইউজ করতে পারি। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, এই বইটাতে না যেখানে মিক্সড থাকে স্যার সেইগুলো একটা কনফিউশন এখানে। হুম, এই যে এটা, এই যে বাক্যটা ভারতীয়রা নদীগুলিকে পুজো করে, হুম। এখানে সম্বন্ধটা কোথায় আসছে স্যার? একটু দাও, একটু দাও। গুলিকে না, নদীগুলির পূজা করেন। হুম হুম হুম। হ্যাঁ বলুন। বলছি স্যার এখানে সম্বন্ধটা কোথায় আসছে? দেখুন ষষ্ঠী যে সবচেয়ে পঞ্চমী সবসময় অপাদান হবে তা তো না। যেমন সে আচার্যের কাছ থেকে পড়ছে, সে হুম সব আচার্যের কাছ থেকে পড়ছে, তেমনি হুম। এখানে ষষ্ঠী মানেই যে সম্বন্ধ তা না, কিন্তু একটা সিংহভাগ সম্বন্ধ অর্থই হয়ে থাকে, একটা সিংহভাগ। ক্লিয়ার? আচ্ছা। তো এখানে ষষ্ঠী এই অর্থ আমরা ব্যবহার করতে পারি। একে বলা হয় কৃত বিয়োগের ষষ্ঠী। যখনই আমরা কৃত প্রত্যয় ইউজ করি তখন, যাই হোক সেটা ব্যাকরণগত ব্যাপার। তো এখানে সম্বন্ধ নেই, ভারতীয়রা নদীগুলির পুজো করে। কার পুজো করে? নদীগুলির পুজো করে। তো কথা হচ্ছে এখানে সম্বন্ধ হতে পারে। সম্বন্ধ মানে যে স্ত্রী পুত্র বোন এরকম সম্বন্ধ হতে হবে তা না। এটা আমার পেন, আমার, এটা তো একটা সম্বন্ধ, তাই না? এটা বুঝলাম আপনার স্যার। জামা, তেমনি ভারতীয়রা নদীগুলির সম্বন্ধ। কার? মানে নদীর পূজা অর্থে সম্বন্ধ হয়েছে না? কার পূজা হচ্ছে? নদীগুলির পূজা হচ্ছে। কথা হচ্ছে একটা এটা তো নদীর একটা পূজা। সম্বন্ধ, তাই না? সম্পর্ক। এটা আমার পেন। কার পেন? আমার পেন, মানে আমার সঙ্গে পেনের একটা সম্পর্ক আছে। কার পূজা? নদীর পূজা, মানে নদীর সঙ্গে একটা সম্পর্ক আছে। এইভাবে ভাববে। ওকে? চলুন, এইগুলো সেম দেখুন। দিল্লী নগরম ভারতস্য রাজধানী, রাবণः শূর্পণখায়াः अग्रजः। ওকে? চলুন দেখি আর 4 নাম্বার বলুন কি হবে? 4 নাম্বার বলুন কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি 4 নাম্বার কি হবে? এটা দশরথ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্না নাম নাম। গুড। জনক। 5। কি হবে? আচ্ছা, তাহলে শকুন্তলা মেনকা বিশ্বামিত্র ও হো গুড। পুত্রী। সবসময় দেখবেন কোন বচন আছে, এখানে বহুবচন ছিল তাই জন্য বহুবচন হয়েছে, এখানে দ্বিবচন, মিত্র দ্বিবচন না, তো দ্বিবচন হয়ে যাবে। শকুন্তলা এই মেনকা
ভারতস্য মাতামহী মেনকা, এই মেনকা, মাতা মেনকা বিশ্বামিত্রের পুত্র হচ্ছে শকুন্তলা, শকুন্তলার পুত্র হচ্ছে ভরত। ওকে, চলো 12 কি হবে? কি হবে 12? হরিয়ানা চণ্ডীগড় নগরম হরিয়ানা পাঞ্জাব প্রদেশ ও ওহ রাজধানী। রাজধানী। Okay? আচ্ছা, চলুন সামনে। দেখুন এখানে গল্প একটা আছে, চলুন পড়ুন, কয়েকজন পড়ুন, শুরু করুন। কেউ নেই পড়ার? না স্যার পড়তে পারি পড়ছি। এটা। আচ্ছা পড়ুন। কি মানে কিছু করতে হবে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস করতে পড়ুন, হবে। শুরু করুন। ও এষः ছাত্রः अस्ति হুম, নাম গণেশः अस्ति। শূন্যস্থানে কি হতে পারে, আপনার কি মনে হচ্ছে, কি হওয়া উচিত? एतस्य ও এতস্য, হ্যাঁ ঠিক। কার সাথে সম্বন্ধযুক্ত? এ সাহা সম্বন্ধযুক্ত না? ঈশা। এ ছাত্র, এর নাম, এ তস্য নাম গণেশः अस्ति। নেক্সট। জনকः নাগেন্দ্রः তার তস্য জনকः নাগেন্দ্রः। তস্য কেন হবে? এ তস্য নিয়ে কাজ হচ্ছে না, এ তস্য হবে। ও দেখো এষ এ সাহা তো প্রথমে বলে দিয়েছে, তার মানে আপনাকে ওপেনেই যেতে হবে। নেক্সট। उससे मेतस्य जननी गौरी। হ্যাঁ এতস্যাঃ জননী এ তস্য না, গৌরী। এ তস্য। एतस्य जननी गौरी। গৌরী তারপর এক অনুজ অস্তি তার এতস্য এক অনুজ অস্তি। বিসর্গ উচ্চারণ করুন ম্যাডাম, তাহলে কিন্তু হচ্ছে না। বিসর্গ উচ্চারণ করুন, ফেল করে যাবো তাই তো? ফেল করবেন না, কিন্তু একটা শিখছেন যখন একটা ভালো করে না না করতে হবে ঠিক না? আছে, ফেল তো করেই যাবো। এতস্য একः অনুজः अस्ति হুম, एतस्य एका भगिनी अपि अस्ति। হুম, एतस्य व्यवहार অতি সমীচীনः अस्ति। ব্যবহার বিসর্গ উচ্চারণ করলেন? হ্যাঁ ব্যবহার অতি সমীচীন अस्ति মানে এর ব্যবহার ঠিকঠাক, অতি আপনি সমীচীন। ব্যবহার শব্দ উচ্চারণ করুন। ব্যবহারः। হ্যাঁ, পরে হয়েছে, এর আগে কোনোবারই হয়নি। ওকে, নেক্সট। দেবব্রত স্যার পড়ুন, নাম্বার 2। नंबर 2 सर। एतौ छात्रौ स्तः। ওকে, কি হবে? এতেও আছে, এটা এরা দুজনে হ্যাঁ ছাত্র। এটা দ্বিবচন হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এদের কি হবে? এতয়োঃ। एतयोः हाँ। एतयोः अध्ययनं सम्यक् সম্যক प्रचल মজফল, সম্যক, सम्यक् সম্যক মজফল। अच्छा सम्यक् प्रचलति। হুম, एतयोः अध्यापकाः अतीव प्रसन्नाः भवन्ति। হুম, एतयोः परिश्रमेण স্যার এখানেও কি এতয়োः হবে? হ্যাঁ করুন, এতয়োঃ। এতয়োः প্রশংসা ভবতি। এই দুজনের পরিশ্রমের দ্বারা এই দুজনের প্রশংসাও হয়। एतौ सोदरौ स्तः। एतयोः जनकः मनमोहनः। एतयोः जननी अन्नपूर्णा अस्ति।
एतयोः एकाद् अनुज अपि अस्ति। एतयोः जनकः जननी भगिनी च एतयोः व्यवहारेण अतीव प्रसन्नाः भवन्ति। एतयोः परीक्षापरिणामः अपि उत्तमः आगच्छति। परीक्षायाम् एतयोः स्थानम् अग्रिमं भवति। কিছু বুঝতে পারলেন, অর্থ নির্ধারণ করতে পারলেন? স্যার না, লাস্টের দিকটা অর্থ বুঝতে পারছি না, প্রথমটা বুঝতে পেরেছি। কোথা থেকে বুঝতে পারছেন না বলুন? স্যার এই ব্যবহারেণ অতীব প্রসন্নাः ভবন্তি, এখানটা এতয়োঃ, এদের এতয়োঃ দুজনের, ব্যবহারেণ। হ্যাঁ হ্যাঁ, এতয়োঃ, আহ, হ্যাঁ এতয়োঃ, আগের লাইন দেখুন, এতয়োঃ, এই দুজনের, জনকঃ জননী ভগিনী চ, জনক জননী এবং ভগিনী, এতয়োঃ, এই দুজনের, ব্যবহারেণ, তৃতীয়ার অর্থ কি করেছিলাম? দ্বারা। ব্যবহারেণ তৃতীয়া আছে, ব্যবহারের দ্বারা, তৃতীয় হয়ে গেছে এটা। ব্যবহারের দ্বারা অতীব প্রসন্নাः ভবন্তি, অতীব প্রসন্ন হয়, ব্যাস কিছুই নেই আর। খুব খুশি ছিল। হ্যাঁ, অতীব প্রসন্ন হয়, তাদের ব্যবহার এমনই, তাদের দ্বারা তার বাবা মা বোন অতীব প্রসন্ন হয়। এতয়োঃ পরীক্ষা পরিণামः, বিসর্গ হাটিয়ে দিন, পরীক্ষা পরিণাম, বাংলা মনে হচ্ছে না? এই মানে পরীক্ষা রেজাল্টে পরীক্ষার রেজাল্ট अपि उत्तमः आगच्छति, উত্তম আসে, মানে ভালো খুব আসে, ভালো হয়েছিল। ভালো আসে, আগাচ্ছতি মানে আসে, ভালো হয়। পরীক্ষায়াম মানে পরীক্ষাতে, এতয়োঃ এতয়োঃ। স্থানম, এদের দুজনের স্থান, অগ্রিমম ভবতি, অগ্রিম হয় মানে আগে থাকে। আগে থাকে। একটু শুদ্ধ বাংলায় লেখা যায়, কিছুই না, আর বিসর্গ মযোগ করা আছে। মানে সে বঙ্কিমচন্দ্রের যে বাংলা লিখতেন ওইটাই। হ্যাঁ, এরকমই, হ্যাঁ, শুধু দুটো মৌকা তুলে দিন, দেখুন বাংলায় মনে হবে। নেক্সট 10 নাম্বার, কেউ একজন পড়ুন। এতে অধ্যাপকা এতে অধ্যাপকাः সন্তি। এতয়োঃ অধ্যাপক, আগে এতও দ্বিবচন ছিল, তাই এতয়োঃ বহুবচন ছিল। হবে। এখানে এতে বহুবচনে আছে, তো কি হবে? ওই এতে না, এতে নাম, এতে শাম, এতেষাম অধ্যাপনাম অতীব প্রশংসনীয়ম অস্তি। এবার ছাত্রা, তাহলে ছাত্রাः, তাহলে এখানে তো হ্যাঁ, এটা ছাত্রাः হবে, তো তার মানে এটা বহু বচনে হবে। এতে এতেষাম ছাত্রাः প্রসন্না ভবন্তি। বিসর্গ উচ্চারণ করুন, প্রসন্নাঃ, ছাত্রাः প্রসন্নাः ভবন্তি। এতেষাম ছাত্রাः বিদ্যান বিজ্ঞান বিষয়, বিদ্যান বিনয়া শুনুন, ছাত্রাः বিজ্ঞান বিষয় বিশেষজ্ঞাः ভবন্তি। ভবন্তি। তারপরে এখানে আছে এতেষাং প্রাচার্যः এতেষাং তাং বহিষ্করোতি। তাহলে এখানে তো তাহলে দ্বিতীয় ওই এতস্য মানে এতয়ঃ দেখুন প্রজায়। একটা জিনিস খেয়াল করুন, এটা জেনারেল নলেজ। 1 নম্বরে এসা মানে এক বচনের প্রয়োগ ছিল, 2 নম্বর গল্পতে দ্বিবচনের প্রয়োগ আছে, 3 নম্বর গল্পতে আপনার বহুবচনের প্রয়োগ আছে। তার মানে সব জায়গাতেই যেখানে শূন্যস্থান আছে এতে শামই বসবে, এতে শামই বসবে। এতেষাম, হ্যাঁ,
এতে শাম হ্যাঁ, ওটা এখানেও এই জায়গাটা তাই হতো। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করবো। এই যে সেকেন্ড যে এতে সাম অনেশ্বরটা দিলেন, ওখানে অধ্যাপনাম আছে, তো আছে, তো ওটা বিনায়া মকার দিয়ে দিন, পরি অসুবিধা নেই। ওকে, স্ত্রীলিঙ্গের প্রয়োগ আছে, মিউট করবেন স্যার, মিউট করুন। স্ত্রীলিঙ্গের প্রয়োগ আছে, করুন। কেউ একজন পড়ুন, অন্য কেউ পড়ুন, যে পড়েননি তিনি পড়ুন। পড়লে কি হবে, আপনাদের অভ্যাস হবে কিভাবে সংস্কৃত রিডিং করতে হয়, আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। ভুল হোক না, ভুল হলে তো আপনাদের শেখার সুযোগ থাকবে, কোনো অসুবিধা নেই, করুন। হ্যাঁ, স্যার আগের যেটা পড়লাম না, তাতে একটা উচ্চারণই তো আমি পাচ্ছিলাম না। ওটা একটু একটু দেখাতে থাকবে। এই উচ্চারণটা, এটা বিদ্যা বিনয় বিদ্যা না, বিদ্যা না, বিদ্যা না, আপনি বানানগুলো বর্ণগুলোকে ঠিক করে দেখুন কি বর্ণ লেখা আছে। বিজ্ঞান, হ্যাঁ, তো দেখতো বিজ্ঞান আপনি বিষয়। জুম করুন, আপনি জুম করুন, আপনি মোবাইল স্ক্রিনে ওই শব্দটা যেখানে আছে দুটো হাত দিয়ে দুটো আঙুল দিয়ে টেনে জুম করুন, আপনার কাছে বড় হয়ে শব্দটা আসবে। জুম করুন আপনি, কোনো অসুবিধা নেই। এবারে পড়ুন কি লেখা আছে। বুঝতে পারছেন কি লেখা আছে? চলুন, পড়ুন, স্ত্রীলিঙ্গে পড়ুন। আচ্ছা আমি পড়ছি। এষা একা ছাত্রা অস্তি, এখানে এতস্যাহ নাম শালিনী অস্তি, এতস্যাহ জনকঃ শৈলেন্দ্রः, এতস্যাহ জননী মীনাক্ষী অস্তি, রমেশः এতস্যাহ অনুজः অস্তি। খেয়াল এতে করবেন, খেয়াল করবেন, এতক্ষণ পর্যন্ত এক বচন হচ্ছিল, এখন দ্বিবচন হয়ে গেল এতে। আচ্ছা, হুম, এতে আহ, এতে এতস এতস এত ওহো। না না, এখানে আগে আগে ওই লাইনটা পড়ুন, এতে। আচ্ছা, এতে বালিকে অপি ছাত্রে স্থ। আচ্ছা, হুম, আচ্ছা, এখানেতে তারপরে এখানেতে হবে এতে নাম সুসন্দর। আচ্ছা, এদের দুজনের নাম তখন বলতে হবে। হ্যাঁ, এত ওহো নাম সুনয়না সুভদ্রা চ অস্তি। হুম, এদের আচরণ উত্তম। আচ্ছা, এটাও দ্বিবচনে হবে। এত ওহো আচরণম উত্তমম উত্তমম অস্তি। হুম। আচ্ছা, এত ওহো প্রশংসা মম অধ্যাপকঃ অপি করতি। এতা এখানে পরেরটাতে চলে এলো, বহুবচন মানে হচ্ছে। এসে গেল। হ্যাঁ, এতাহ বালিকাঃ অতীব নির্ধনাঃ সন্তি। তাহলে হচ্ছে এটা না, এতাসাম জননী এতাহ বহু কাঠিন্যেন পাঠয়তি, এতাসাম জনকঃ নাস্তি, হুম, এতাসাম সহজনেন, এতাসাম জননী কিঞ্চিৎ কার্য কার্যম, কার্যম করতি, এতাসাম এতাসাম, এতাসাম। এতাসাম এতাসাম আম, স্বয়ং চ স্বস্ত্য, স্বস্ত্য, এটা মানেটা কি? নিজে নিজে, স্বম মানে নিজে, ফলম আচ্ছা, ফলস্য, স্বম স্বস্ত্য। স্বয়ং স্বয়ং নাকি স্বয়ং 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 চ জীবনম ফলম, ষষ্ঠী কি হবে? ফলম। ফলমের ষষ্ঠী এক বচনে তো হচ্ছে ফলস্য। আচ্ছা, স্বম মানে হচ্ছে নিজে, তাহলে ষষ্ঠী কি আচ্ছা, হবে? আচ্ছা, স্বয়ং স্বয়ং স্বস্ত্য, 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 শস্য শস্য। নিজে। ওকে ওকে। শস্য চ জীবনম আয়তি, यापयति। ইয়া অয়তি। হুম,
তারপরে হচ্ছে ইতাসাম অধ্যয়নায়াম অধ্যয়নম এতাসাম পরীক্ষামেন অর্জিতেন ধনেন চ প্রচলতি। एका छात्रा अस्ति एक छात्र छात्री एर नाम शालिनी एर पिता शैलेंद्र माता मीनाक्षी रमेश एर भाई এরা দুজনেই বালিকা দুজনেই ছাত্রী দুজনের নাম এদের নাম সুনয়না সুভদ্রা এদের আচরণ উত্তম এদের প্রশংসা আমার অধ্যাপক অনেক করে ইতাহা বালিকাহা এই বালিকারা সকলে নির্ধন এদের জননী এদেরকে বহু কঠিনতার সাথে পড়ায় এদের জনক নাস্তি নেই এদের সহযোগের দ্বারা এদের জননী কিঞ্চিত কার্য সম্পাদন করে এদের নিজেদের এবং নিজেদের জীবনযাপন করে এদের এবং নিজের তার মা জীবনে আপনি এদের অধ্যয়ন এদের পরিশ্রমের দ্বারা এবং তার দ্বারা অর্জিত যে ধন তার দ্বারাই হয় এই হচ্ছে এর অর্থ ওকে এখন আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার আগে আমার একটু বলা উচিত চলুন 1 নম্বর আবাম ছাত্র আমরা দুজনে ছাত্র তো এই কর্তা দেখে আপনাকে এখানে সৃষ্টি করতে হবে তো আবয়ো কার্যম অধ্যয়নম আমাদের কার্য অধ্যয়ন নাম্বার 2 এষः বালকः কি হবে বলুন মানে এষः এর সৃষ্টি করতে হবে কি হবে ইতস্য নাম সুবেদः সুদেবः ওকে 4 নাম্বার কি হবে তে বালিকে কি হবে তে থেকে কি হয় ষষ্ঠী কেলে তে কোথায় আছে আপনাকে বুঝতে হবে বালিকে স্ত্রীলিঙ্গ আমরা তে স্ত্রীলিঙ্গ আছে স্যার এটা দ্বিবচনে হবে বোধহয় প্রথমা দ্বিবচন আছে তয়াহা দ্বিবচন করতে হবে তয়োহ তয়োহ ওকে নেক্সট ত্বাম ইবকাহ কি হবে তব तब का धर्म না राष्ट्र सेवा वयम सैनिकाः কি হবে আমরা সৈনিক বয়ম अस्माकं 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 धर्मः राष्ट्र सेवा আমাদের ধর্ম রাষ্ট্র সেবা নেক্সট ইবাম অন্তরিক্ষ যাত্রিকৌ তোমরা দুজনে অন্তরিক্ষ যাত্রী অ্যাস্ট্রোনট যুবয়োः ইউবয়োহ ইবয়োহ কার্যম অন্তরিক্ষ যাত্রা আমাদের কাজ অন্তরিক্ষ যাত্রা यूयं वैमानिकाः এরা বিমান চালায় युष्माकं তো ইউষ্মাকম উস্মাকম ধ্বংস Yushmakam. Okay. Next. চলো 16 তানি বাহনানি কি হবে তেসাম হ্যাঁ তেসাম তেষাং বেগः মহান তাদের স্পিড অনেক আহম অভিমন্যুঃ কি হবে অহম মম মম মাতা উত্তরা নেক্সট স্যার এতস্য 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 তো হবে স্যার 18 পূর্ণবাক্য পড়ুন এতস্য এতস্যাহ এতস্য আকারম পশ্যতু এর আকার দেখো এতস্য ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট আসছে নোট করবেন কিছু শব্দ আছে সেই শব্দগুলির যোগে ষষ্ঠী হয় নোট করবেন স্যার নোট করবেন কতদিনে আমরা পড়েছিলাম কিছু শব্দ তাদের যোগে পঞ্চমী হয় কি কি শব্দ মনে আছে কি শব্দ তারপরে বহিহি আরব্ধः পূর্বম পরম
তো এদের যোগে পঞ্চমী হয়। আজকে কিছু শব্দ পঞ্চমী দেখবো তাদের যোগে ষষ্ঠী হয়। কি শব্দ? পুরতঃ মানে সামনে, পৃষ্ঠতঃ পিছনে, বামতঃ বামে, দক্ষিণতঃ দক্ষিণে, উপরি উপর। আর দুটো শব্দ আছে, অধঃ নিচে, অন্তঃ মধ্যে। এই শব্দগুলির সাথে কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়। আপনারা গত ক্লাসে পড়েছিলেন গ্রামতঃ, নগরীতঃ, ক্ষেত্রতঃ। তাহলে এখানেও পুরতঃ, পৃষ্ঠতঃ, তসিল প্রত্যয় আছে, এরকম ভাববেন না। ঠিক আছে? তো এটা আলাদা জিনিস। তো পুরতঃ, পৃষ্ঠতঃ, বামতঃ, দক্ষিণতঃ, উপরি, অধঃ, অন্তঃ। পুরতঃ সামনে, পৃষ্ঠতঃ পিছনে, বামতঃ বামে, দক্ষিণতঃ দক্ষিণে, উপরি উপরে, অধঃ নিচে, অন্তঃ মধ্যে। এই শব্দগুলি যখন প্রয়োগ হবে তখন ষষ্ঠী। তাহলে পুরতঃ মানে সামনে, কার সামনে? একটা কোশ্চেন তো আসবে, কার সামনে? সেখানে পঞ্চমী, ষষ্ঠী। বিদ্যালয়ের সামনে, তাহলে বিদ্যালয়স্য পুরতঃ, বিদ্যালয়ের সামনে। বিদ্যালয়ের পিছনে, বিদ্যালয়স্য পৃষ্ঠতঃ, বিদ্যালয়ের পিছনে। বামে, বিদ্যালয়স্য বামতঃ, বিদ্যালয়ের বামে। দক্ষিণতঃ, বিদ্যালয়স্য দক্ষিণতঃ, বিদ্যালয়ের দক্ষিণে। বিদ্যালয়ের উপরে, বিদ্যালয়স্য উপরি। বিদ্যালয়ের নিচে, বিদ্যালয়স্য অধঃ। বিদ্যালয়ের মধ্যে, বিদ্যালয়স্য অন্তঃ। এরকম করে আমরা বাক্যের প্রয়োগ করতে পারি। ওকে, চলুন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমি একটু আপনাদের জুম আউট করছি, বুঝতে পারবেন কিনা জানি না। চলুন দেখি। বিদ্যালয়স্য পুরতঃ ছাত্রাः সন্তি। দেখুন, যদি বিদ্যালয় হয়, এটা বিদ্যালয়ের সামনে, তো বিদ্যালয়স্য পুরতঃ ছাত্রাः সন্তি। বিদ্যালয়স্য পৃষ্ঠতঃ পর্বতः अस्ति। পিছনে কি আছে? এই বিদ্যালয়, বিদ্যালয়ের পিছনে পর্বত, पर्वतः अस्ति। विद्यालयस्य वामतः उद्यानम् अस्ति। বিদ্যালয় তার বামে, বাম মানে দক্ষিণ ভাগ, সরি বাম মানে ডান হাত, ওকে, আর দক্ষিণ মানে বাম, লেফট, দক্ষিণ। তো বিদ্যালয়ের বাঁ দিকে, সরি ডান দিকে কি আছে? উদ্যান আছে, বামতঃ বামে। আচ্ছা, বাম বাম দিক মানেই তো ডান হাত না বাঁ হাত? না না, আপনি জাস্ট উল্টো, দক্ষিণ মানে ডান হাত আর বাম, বামন মানে বাঁ হাত। হ্যাঁ হ্যাঁ left হ্যাঁ হ্যাঁ। তো বিদ্যালয়स्य दक्षिणतः वृक्षाः सन्ति। বিদ্যালয়ের দক্ষিণ দিকে বৃক্ষ। বিদ্যালয়स्य উপরি জলাগারः अस्ति। দেখুন, বিদ্যালয়ের উপরে ট্যাঙ্কি একটা আছে, জলাগারः अस्ति। তো এইভাবে যার সামনে, যার পিছনে, যার বামে, যার দক্ষিণে, যার উপরে, যার মধ্যে, যার নিচে, তার সাথে ষষ্ঠী। নাম্বার 1 কি হবে? পুরতঃ দিয়ে করতে হবে, যেহেতু পুরতঃ বলা আছে, তো সবকিছুর ক্ষেত্রে এখানে পুরতঃটাই আসবে। তাহলে কি হবে? গৃহস্য পুরতঃ উদ্যানম अस्ति। এর অর্থ কি? ঘরের গৃহের পুরতঃ সামনে উদ্যান বাগান। চলুন নাম্বার 2 কি হবে? উদ্যানস্য পুরতঃ মার্গः अस्ति। হ্যাঁ। 3 নাম্বার শিবস্য পুরতः নন্দীবিগ্রহः अस्ति। এইভাবে। পৃষ্ঠতঃ মানে পিছনে, কার পিছনে কি আছে? দেখুন, পড়ুন 7 কি হবে? গৃহস্য পৃষ্ঠতः কূপः अस्ति। विद्यालय दल विद्यालयः কি হবে? विद्यालयस्य पृष्ठतः क्रीडाङ्गणम् अस्ति। ক্রীড়াঙ্গনমস্তি। ব্যাস। উপরি মানে উপর, কি হবে? 13 কি হবে? उत्पीठिकायाः टीकायाः उपरि पुस्तकम् अस्ति। টেবিলের উপরে বই আছে। ব্যাস। 14 सञ्चिकायाः उपरि नाम लिखितम् अस्ति।
সঞ্চিকা মানে ফাইল, ফাইলের উপরে নাম লেখা আছে। আধাহা মানে নিচে, কার নিচে কি আছে দেখুন। 18 কি হবে? বিত্তকোষস্য অধঃ কার্যালয়ঃ অস্তি। কার্যালয়ः अस्ति। 20 কি হবে? কুড়ি কি হবে? সোপানস্য অধঃ বিড়ালঃ অস্তি। বিড়ালः। কি বাবা, বামতः মানে বামে, কার বামে কি আছে দেখুন। 22 আম্রবৃক্ষস্য বামনঃ বামতः। বামতः বামতঃ, আচ্ছা, কদলী বৃক্ষঃ অস্তি। কদলী ফলম কলা গাছ। 23 নলিকায়াः বামতः দ্রোণী अस्ति। দ্রোণী, দ্রোণী মানে হচ্ছে বালতি। ওকে, নলিকা মানে নল, নলের বাঁ দিকে বালতি আছে। বাঁদিকে বালতি আছে। দক্ষিণতः মানে ডান দিকে কি আছে দেখি। 27 मार्गस्य दक्षिणतः आम्रवृक्षाः सन्ति। 28 पाठशालायाः दक्षिणतः ग्रन्थालयः अस्ति। গ্রন্থালয়। অন্তঃ মানে মধ্যে, ইনসাইড কি হবে? 32 পাকশালায়াः অন্তঃ চুল্লিः অস্তি। চুল্লি মানে ওভেন, তো রান্নাঘরের মধ্যে ওভেন আছে। 35 পেটিকায়াः অন্তঃ বস্ত্রাণি সন্তি। বস্ত্রাণি। তো এইভাবে পুরতঃ, পৃষ্ঠতঃ, উপরি, অধঃ, বামতঃ, দক্ষিণতঃ, অন্তঃ এই শব্দগুলির প্রয়োগ যখনই আসবে তখন কোন বিভক্তি হবে? ষষ্ঠী। আপনি অভ্যাস করতে পারেন 2 3 1 নেক্সট অভ্যাস দেওয়া আছে, করতে পারেন। এরপরে সপ্তমী শুরু হচ্ছে। ব্যাস, ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। খুব কঠিন ষষ্ঠী বিভক্তি মনে হলো আপনাদের? চলো ষষ্ঠী বিভক্তি দেখি, শ্লোক আছে দেখি। শ্লোকাভ্যাসः। ষষ্ঠী বিভক্তি কোথায় আছে? পঞ্চমী, ষষ্ঠী। দেখুন তিনটে শ্লোক আছে, তিনটে শ্লোক আছে। पुण्यस्य फलमिच्छन्ति पुण्यं नेच्छन्ति मानवाः फलं पापस्य नेच्छन्ति पापं कुर्वन्ति यत्नतः आदानस्य प्रदानस्य कर्तव्यस्य च कर्मणः क्षिप्रम् अक्रियमाणस्य कालः पिबति तद्रसम् पापानां शोधकं नित्यं परानन्दस्य बोधकम् रोचकं चित्तवृत्तीनां भजध्वं नाम मङ्गलम्। তিনটে শ্লোক আছে, সুন্দর শ্লোক। पुण्यस्य फलमिच्छन्ति पुण्यं नेच्छन्ति मानवाः फलं पापस्य नेच्छन्ति पापं कुर्वन्ति यत्नतः। খুঁজুন দেখি ষষ্ঠী বিভক্তি পদ কটা আছে, কি কি আছে? ষষ্ঠী বিভক্তি পদ কি কি আছে? পুণ্যস্য পাপস্য पुण्यस्य पापस्य, ओके, पापस्य पुण्यस्य का আছে, पापस्य का আছে না তুমি আর নেই। तो দুটোই আছে। पुण्यस्य কি শব্দ? পুণ্যম, ফলম ফলস্য, পুণ্যম পুণ্যস্য, আর পাপহ পাপহ পাপস্য। তো কি বলছে? পুণ্যস্য ফলম ইচ্ছন্তি, মানবা মানুষেরা পুণ্যের ফল পেতে চায়। পুণ্যস্য পুণ্যের, ফলম ফল, মানবাহ ইচ্ছন্তি মানুষেরা পেতে চায়। কিন্তু পুণ্যম নেচ্ছন্তি মানবাহ,
পুণ্য তারা করতে চায় না। তো কেউ যদি পূর্ণ না করে, সে পুণ্যের ফল কি পাবে? হ্যাঁ, তো পুণ্যের ফল সকলেই পেতে চায়, কিন্তু কেউ পুণ্য করতে চায় না। দ্বিতীয় লাইনে তার ঠিক উল্টো কথা হচ্ছে, ফলম পাপস্য নেচ্ছন্তি, মানুষেরা আবার পাপের ফল নিতে চায় না, কিন্তু পাপম কুর্বন্তি যত্নতঃ, একদম আচ্ছা ভালো করে তারা পাপ কাজ করতে থাকে। তো তারা পুণ্য কাজ করবে না, উপরন্তু পুণ্যের ফল পেতে চাইবে। আবার এদিকে পাপ কাজ করবে, কিন্তু পাপ কাজের ফল পেতে চাইবে না। এইরকম মানুষের মতো বিড়ম্বর প্রাণী আর নেই। পুণ্য চাইলে পুণ্য কাজ করতে হবে, পাপের ফল না পেতে চাইলে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু মানুষেরা উল্টো, পুণ্য করবে না, কিন্তু পুণ্যের ফল চাইবে। আবার পাপ করবে, কিন্তু পাপের ফল চাইবে না। এইরকম ব্যাপার। ওকে, খুব সুন্দর শ্লোক। পুণ্যস্য পাপমিচ্ছন্তি পুণ্যম নেচ্ছন্তি মানবাः ফলম পাপস্য নেচ্ছন্তি পাপম কুর্বন্তি যত্নতঃ। ক্লিয়ার? নেক্সট। आदानस्य प्रदानस्य कर्तव्यस्य च कर्मणः क्षिप्रम् अक्रियमाणस्य कालः पिबति तद्रसम्। বলুন কটা পদ আছে ষষ্ঠী বিভক্তির? আদানস্য প্রদানস্য কর্তব্যস্য কর্তব্যস্য তিনটে আর ক্ষিপ্রক্রিয়া ক্রিয়মাণস্য। দুটি পদ, ক্ষিপ্রাম আর একটা আছে অক্রিয়মাণস্য। তাহলে যে অক্রিয়মাণস্য এখানে একটা পদ সৃষ্টি আছে, আর কর্মণা, হ্যাঁ এখানে একটা সৃষ্টি আছে। কেন স্যার এখানে সৃষ্টি হয়েছে? এই শব্দ আমাদের সিলেবাসে এখনো নেই। তো একটা শব্দ আছে, রুট হচ্ছে তার কর্মণ। শব্দটা কেমন চলে? কর্ম, তার ষষ্ঠী কর্মণা। তো এটাও ষষ্ঠী, চারটে আর পাঁচটা। তো পাঁচটা এখানে ষষ্ঠী বিভক্তি পদ আছে। তো আদান, আদান মানে হচ্ছে বিদ্যা গ্রহণ। তো আদানস্য মানে বিদ্যা গ্রহণের, প্রদান মানে বিদ্যা দান, বিদ্যা দানের প্রদানস্য, কর্তব্যস্য যেই কাজ আমাদের করা উচিত, সেই উচিত কার্যের, কর্মণঃ কোনো কিছু করার থাকলে সেই কর্মের, এবং অক্রিয়মাণস্য কালঃ পিবতি তদ্রসম, যদি আমাদের আদান কাজ হয় মানে বিদ্যা গ্রহণ আমাদের কাজ, সেই কাজ যদি আমরা যত সময় না করি, তাহলে সময় হচ্ছে সেই মানে গ্যাপটা খেয়ে নেয়। মানে এক কথা এই অর্থ, যেই কাজ যখন করা উচিত সেই কাজ তখনই করতে হবে। যদি আমরা সেই সময়ে সেই কাজ না করি, তাহলে কাল এসে সবকিছু গ্রাস করে চলে যাবে। মানে সময় তো থেমে থাকবে না, ও সবকিছু গ্রাস করে চলে যাবে, এই অর্থ। তো আদানের প্রদানের আমাদের যা কর্তব্য, তার আমাদের যদি কোনো কাজ থাকে তার, এদের যথাসময়ে বিধান করা প্রয়োজন। যদি একটু গাফিলতি হয়, তাহলে কাল এদের সকলকে খেয়ে চলে যাবে। মানে সময় আমাদের জন্য ওয়েট করবে না, সময় চলে যাবে। তো এই হচ্ছে এখানকার অর্থ। তো এখানে কবিরের একটা দোহা আমার মনে হচ্ছে, কাল করে সো आज करे सो अब पल में परलाई होएगी बहुरी करेगा कब। তো কাল করে সো আজ কর, কাল করবো এরকমটা না, কালকের কাজ আজকে করা উচিত। আজ করে সো আব কর, আজকের কাজ এক্ষুনি করা উচিত। তো কাল করে সো আজ কর, আজ করে সো আব পল মে परलाई होएगी, যদি এক্ষুনি প্রলয় চলে আসে, তো আমরা কাজ কখন করব? যখনকার কাজ সেই সময়ই করা উচিত। তো আদান কাজ, প্রদান কাজ, কর্তব্য কাজ, আমাদের যা কর্ম যথাসময়ে করা উচিত। যদি একটু দেরি হয়, কালের মুখে সবকিছু গ্রাস হয়ে যাবে। এই হচ্ছে অর্থ। ওকে, নেক্সট, লাস্ট শ্লোক। পাপানাং শোধকম নিত্যম পরানন্দস্য বোধকম রোচকম চিত্তবৃত্তীনাং ভজধ্বম নাম মঙ্গলম। বলুন কটা পদ আছে ষষ্ঠী? পাপানাং শোধকম নিত্যম পরানন্দস্য বোধকম রোচকম চিত্তবৃত্তীনাম। এটা আমাদের আউট অফ সিলেবাস। তো একটা যেমন মুনি শব্দ, তো মুনি শব্দের ষষ্ঠী কি হয়? মুনি নাম। ঠিক তেমনি চিত্তবৃত্তি, বৃত্তি মানে আমাদের মনের যে অস্থিরতা, তার যে নানান দিক, তো তার ষষ্ঠী বৃত্তি নাম। তো কি হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন?
হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তো পাপানাম শোধকম নিত্যম, সে সর্বদা পাপগুলোকে শোধন করে। পরানন্দস্য বোধকম, সে পরানন্দের বোধক, পরম যে আনন্দ তার বোধক। রোচকম চিত্তবৃত্তি নাম, আমাদের মনের যে নানান চিত্তবৃত্তি সেখানে সে রুচি উৎপাদন করে। ভালো কাজ করতে হবে, এনার্জেটিক থাকতে হবে ইত্যাদি ভাবে। ভজধ্বম নাম মঙ্গলম, তো কে? ভগবত নাম, ভগবানের নাম কি করে? পাপের শোধক, পরানন্দের বোধক, মানে পরম আনন্দের বোধক। আর আমাদের মনের যে বৃত্তি সেখানে নানান রুচি উৎপন্ন করে। তাই জন্যে সবসময় ভগবত নাম করা উচিত। ভজধ্বম, সবসময় তোমরা ভগবানের নাম ভজনা করো, শ্রী মঙ্গলের নাম ভজনা করো। এই হচ্ছে এই শ্লোকের অর্থ। পাপানাম শোধকম নিত্যম পরানন্দস্য বোধকম রোচকম চিত্তবৃত্তীনাম ভজধ্বম নাম মঙ্গলম। পরিষ্কার? তো এই হচ্ছে স্যার এই মোটামুটি। শ্লোকগুলো কোথা থেকে পাওয়া যায়, মানে হ্যাঁ, কোথা থেকে নেওয়া? এই শ্লোকগুলো কোথা থেকে নেওয়া স্যার? আপনি যদি গুগল করেন হয়তো বা কিছু সোর্স মিলবে, কিন্তু এখানে তো ও দেওয়া নেই কোথা থেকে নেওয়া। হ্যাঁ, কোথাও না কোথাও তো নিশ্চয়ই আছে। তো এটা আমাদের যেটা বাক্য ব্যবহার বই তার মধ্যে তো নেই, কিন্তু এখানে ওপরে তো বাক্য ব্যবহার লেখা রয়েছে বইটা। বাক্য ব্যবহার বইয়ের মধ্যে আছে, আপনি এই পেজে আসুন, 465 পেজে আসুন, পাবেন। কেন পাবেন না? আমাদের তো 465 দিয়েছেন কি? হ্যাঁ, ওই ফার্স্টে যে বইটা দিয়েছিলেন ও আচ্ছা 500 আচ্ছা পেজেস। 504 যেটা ওর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, 506 টোটাল পেজ, তার মধ্যেই আছে। 506, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার ঠিক মধ্যেই আছে, আছে। ওটা আছে। কিন্তু ওটা তো এইখানেই আছে, খুলবো কি করে? যেটাতে ক্লাস করছি এর মধ্যেই ডাউনলোড করা আছে, প্রিন্ট করিনি আমি ওটা। আচ্ছা, অনেকটা ওই এটা পেছনের দিকে ছিল তো। এই সেদিন যে বাক্য ব্যবহারটা দিয়েছিলেন ওটা আগেও দিয়েছিলেন একবার, হ্যাঁ, ওইটা আমি দিয়েছিলাম, print- অনেকে বলেছিলেন যে আরেকবার দিয়ে দিন, তাই আমি হ্যাঁ, আরেকবার দিচ্ছি। হুম, হুম। এখানে একটা গল্প আছে, দেখি কি গল্প আছে। চলুন গল্পটা আবার পড়া যাক। তো সংস্কৃত ভাষা, এটা নিয়ে ষষ্ঠী বিভক্তির একটা গল্প আছে। চলুন ভালো করে শুনুন। संस्कृतं भारतस्य प्राचीनतमा भाषा अस्ति। সংস্কৃত, আমার উচ্চারণ শুনবেন আমি কোথায় কেমন প্রনাউন্স করছি। সংস্কৃত ভারতের প্রাচীনতমা ভাষা, এষা দেবভাষা ইতি লোকে প্রসিদ্ধিः। এটি দেবভাষা, এইভাবে লোকে প্রসিদ্ধ। সা চ প্রসিদ্ধিः নির্মূলা নাস্তি, এই যে প্রসিদ্ধি এটা কিন্তু একেবারে নির্মূল না, এর কোনো মূল নিশ্চয়ই আছে, কোনো কারণ নিশ্চয়ই আছে। अस्याः भाषायाः व्याकरणं वैज्ञानिकमस्ति, এই ভাষার ব্যাকরণ বৈজ্ঞানিক। ইয়ं ভাষা বেদো উপনিষদ শাস্ত্রাणां ভাষা अस्ति, এই ভাষা বেদ উপনিষদ ইত্যাদি শাস্ত্রের ভাষা। ইয়ং এব ভাষা পুরাণানাম দর্শনানাম চ ভাষা अस्ति, এই ভাষা পুরাণের এবং বিভিন্ন দর্শনের ভাষা। संस्कृत भाषा अतीव मधुरा अस्ति, संस्कृत भाषा अत्यंत मधुर। अस्माकं भारतीय परंपरायाः सभ्यतायाः च रक्षणम् अपि संस्कृत भाषया एव भवति, আমাদের ভারতীয় পরম্পরা এবং সভ্যতার রক্ষা এই ভাষার দ্বারাই হয়ে থাকে। संस्कृति संस्कृतयोः विशेषः सम्बन्धः अस्ति, সংস্কৃতি এবং সংস্কৃত এই দুইয়ের বিশেষ সম্বন্ধ আছে। ভারতস্য প্রতিষ্ঠেত্বে সংস্কৃতম সংস্কৃতিঃ তথা, ভারতের দুটো প্রতিষ্ঠা, একটা সংস্কৃত আর একটা সংস্কৃতি। ইতি সুভাষিতম প্রসিদ্ধম अस्ति, এইভাবে একটি সুভাষিত অত্যন্ত প্রসিদ্ধ। अस्माकं सर्वकारेण कलियुगाब्दस्य 5201 तमं वर्षम् अथवा 2000 संस्कृतवर्षरूपेण उद्घोषितम् आसीत्। এর কি অর্থ? আমাদের সরকার, আমাদের সরকার
5201, আমরা যেমন খ্রিস্টাব্দ বিচার করি যিশু খ্রিস্টের জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, তেমনি ভারতবর্ষের একটা নির্দিষ্ট ক্যালেন্ডার আছে না, সেই ক্যালেন্ডার অনুযায়ী 5201 কলি যুগাব্দতে অথবা ইংরেজিতে বললে 2000 খ্রিস্টাব্দে আমাদের সরকার সর্বপ্রথম সংস্কৃত ইয়ার, সংস্কৃত বর্ষ এইভাবে ঘোষণা করেছিল 2000 সালকে। প্রতিবর্ষম শ্রাবণ পূর্ণিমা সংস্কৃত দিনত্বেন আচার্যতে, প্রতি বছরে শ্রাবণ পূর্ণিমা সংস্কৃত দিন হিসাবে পরিপালিত হয়। তো রামায়ণ মহাভারত রামায়ণयोः কথা अपि সংস্কৃতেন লিখিতা, রামায়ণ মহাভারতের কথাও সংস্কৃতেই আছে। ভাস শ্রীহর্ষ কালিদাসাদীনাম ভাষা अपि সংস্কৃতম, ভাস শ্রীহর্ষ কালিদাস ইত্যাদি কবির ভাষাও সংস্কৃত। वेद उपनिषदादयः संस्कृते सन्ति, वेद उपनिषद इत्यादि ग्रंथ संस्कृते আছে। अद्वितीय भगवद गीता अपि संस्कृत एव अस्ति, अद्वितीय যে ভগবদ গীতা সেটাও সংস্কৃতে আছে। अनेकानि दर्शनानि शास्त्राणि च संस्कृते एव सन्ति, অনেক দর্শন শাস্ত্র সবকিছুই সংস্কৃতে আছে। ভারতীয় চিন্তনस्य सारः एव संस्कृते अस्ति, ভারতীয় যে চিন্তা তার যে সার সেই সারই সংস্কৃতে আছে। अतः संस्कृतं भारतस्य सांस्कृतिक भाषा अस्ति, তাই সংস্কৃত ভারতের একটি অত্যন্ত সাংস্কৃতিক ভাষা। এইভাবে এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়েছে। ওকে।